আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা এখন বাসা বাড়িতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো তোমরা জানো যে বর্তমান যে করোনা পরিস্থিতি, তো সেটা আমাদের জন্য একটি খুব খারাপ খবর বা খারাপের দিকে যাচ্ছে। যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা আনুপাতিক হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাই না? আমাদের যশোর, খুলনা, তারপরে রাজশাহী, তোমরা জানো গতকালে রাজশাহী প্রায় অনেকজন মৃত্যুবরণ করেছেন। তা এর জন্য আমাদের তারপরে আমরা যে তথ্যটা জেনেছি যে 50 জনের যে তাদের জিনোম সিকোয়েন্সি তাদের বিশ্লেষণ করে দেখা গেল কি যে সেখানে 80% ভারতীয় ভ্যারিয়েন্ট যে ডেল্টা সেটা শনাক্ত হয়েছে। এর জন্য আমাদেরকে সবাই একটু সতর্ক থাকতে হবে, নিরাপদে থাকতে হবে, স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে। সরকারি যে নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। পাশাপাশি আমাদের সমাজে, আমাদের বা পরিবারে, আমাদের দেশের বা আমাদের এলাকার যারা যে সামাজিক যে বিধিনিষেধগুলো সরকার আরোপ করেছে সেগুলো যাতে মেনে চলে সে বিষয়গুলো তাদেরকে আমরা অনুরোধ করব। বিশেষ করে গ্রাম অঞ্চলে যে সমস্যাটা মাস্ক ব্যবহার করে না, এই বিষয়টা আমরা একটু উদ্বুদ্ধ করব তাদেরকে মাস্ক ব্যবহার করার জন্য। ঠিক আছে? তো এই বিষয়টা তোমরা একটু খেয়াল রাখবে, তো এবং নিজেদেরকেও সতর্ক রাখতে হবে। তো এখন আমরা আমাদের যে অনলাইন শিক্ষা কার্যক্রম এই বিষয়টা নিয়ে আমরা এখন শুরু করব। তো আমরা গত ক্লাসে, তোমাদের নিশ্চয়ই মনে আসছে, আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে এই অধ্যায়ের একটি কৃত্রিম উপগ্রহ কাকে বলে সেটাও বলেছিলাম। কৃত্রিম উপগ্রহ হলো যে ভূপৃষ্ঠ থেকে, আমরা তো বাস করি পৃথিবীর পৃষ্ঠে, তাই না? ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় থেকে পৃথিবীতে আবর্তন করবে, পৃথিবীকে আবর্তন করবে, সে সকল মহাশূন্য যানকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। আমি যদি ছবিতে দেখাই, এইটা আমরা যেখানে বাস করি হচ্ছে পৃথিবী, এখানে একটা উপগ্রহ আছে, তাই না? ভূপৃষ্ঠ থেকে এই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, এটা হচ্ছে আর এটা হচ্ছে এইচ, এইটা হচ্ছে এইচ উপগ্রহ, তাই না? আমরা জানি আমাদের নিজস্ব একটা উপগ্রহ আছে, পৃথিবীর একটা নিজস্ব উপগ্রহ আছে, সেটা হচ্ছে চাঁদ। আর আমরা আমাদের প্রয়োজন আমরা যে মহাশূন্যে পাঠিয়েছি মানুষের তৈরি যে সকল মহাশূন্য যান, মানুষের তৈরি যে সকল মহাশূন্য যান এই পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে আবর্তন করছে, তাকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। তাদেরকে আমরা কি বলবো? কৃত্রিম উপগ্রহ, তাই তো? এর আবর্তন বেগ আমরা বের করে দেখিয়েছিলাম যে উপগ্রহটা ঘুরছে, যে বেগে ঘুরছে সেটা v = gm/r+h। এটা কিন্তু আমরা গত ক্লাসে দেখিয়েছি কৃত্রিম উপগ্রহের আবর্তন বেগ, যে বেগে উপগ্রহটা ঘুরবে পৃথিবীকে কেন্দ্র করে, যে বেগে এই উপগ্রহটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরবে সেটা হচ্ছে কি উপগ্রহের আবর্তন বেগ, v = gm/r+h। এটা উপগ্রহের আবর্তন বেগ, তাই না? তো আমরা জানি পৃথিবী তার নিজ অক্ষে 24 ঘন্টায় একবার ঘোরে। পৃথিবী তার নিজ অক্ষে 24 ঘন্টায় একবার ঘোরে, যেটাকে বলা হয় আহ্নিক গতি, তাই না? তো তার পৃথিবীর আবর্তনকাল হচ্ছে 24 ঘন্টা। তো কোন একটা উপগ্রহ যদি ঠিক 24 ঘন্টায় পৃথিবীকে একবার ঘুরে আসে, তখন তার আবর্তনকাল যে হবে পৃথিবীর আবর্তনকাল তাই হবে। কোন একটা উপগ্রহ যদি ঠিক 24 ঘন্টায় একবার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে আসে, তাহলে তার আবর্তনকাল 24 ঘন্টা, আবার পৃথিবীর আবর্তনকালও 24 ঘন্টা। তাহলে পৃথিবীর সাপেক্ষে ওই উপগ্রহটাকে বলা হয় স্থির মনে হবে। পৃথিবীর সাপেক্ষে ওই উপগ্রহটাকে কি হবে? স্থির মনে হবে, কেন দুজনের বেগ একই, আপেক্ষিক বেগ নাই। তাহলে পৃথিবীর সাপেক্ষে ওই উপগ্রহটাকে আমরা তখন স্থির মনে হবে, এটাকে বলা হয় ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহ। তাহলে যে সকল উপগ্রহের আবর্তনকাল পৃথিবীর আবর্তনকালের সমান, অর্থাৎ 24 ঘন্টায় একবার, তখন পৃথিবীর সাপেক্ষে ওই উপগ্রহটাকে আমরা কি বলবো? ভূস্থির উপগ্রহ, তাই না? তাহলে যে উপগ্রহের আবর্তনকাল পৃথিবীর আবর্তনকালের সমান, অর্থাৎ 24 ঘন্টায় একবার, তখন পৃথিবীর সাপেক্ষে ওই উপগ্রহটাকে স্থির মনে হবে, আর এটাকে বলা হয় ভূস্থির উপগ্রহ। তো তার ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম
এই ভূস্থির এর উপগ্রহের আবর্তন কাল যদি টি হয় বড় হাতে টি, তখন v ইকুয়াল টু হবে 2 পাই বাই টি ইনটু r প্লাস h। তখন v ইকুয়াল টু 2 পাই বাই টি ইনটু r প্লাস h। এই টিটা হচ্ছে আবর্তন কাল, এই টিটা হলো আবর্তন কাল। এখান থেকে আমরা সেই উপগ্রহের উচ্চতা কত হবে সেটা আমরা বের করেছিলাম, যে উপগ্রহটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে। এখান থেকে আমরা ভূপৃষ্ঠ থেকে সেই উপগ্রহটা কত উচ্চতায় আছে যেটা হচ্ছে h, সেটা আমরা কিন্তু বের করেছিলাম। সেটা তোমাদের মনে আছে কিনা দেখো, সেটা ছিল h ইকুয়াল টু gmt স্কয়ার বাই 4 পাই স্কয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস r। এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে সেই কৃত্রিম উপগ্রহের উচ্চতা। ভূপৃষ্ঠ থেকে সেই কৃত্রিম উপগ্রহের উচ্চতা হলো h ইকুয়াল টু gmt স্কয়ার বাই 4 পাই স্কয়ার 1/3 মাইনাস r। এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে সেই কৃত্রিম উপগ্রহের উচ্চতা। এটা গত ক্লাসে কিন্তু আমরা বের করে দেখিয়েছি, তাই না? তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ অংশ করাবো, সেটা হলো মুক্তিবেগ। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো মুক্তিবেগ। তো আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছো, যারা যুক্ত হয়েছে তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দেখছি জয়েন করেছো, প্রিয়ন্তী জয়েন করেছো, তোমাকে স্বাগত জানাচ্ছি। জান্নাত জেরিন, হ্যাঁ অনেকদিন পর জয়েন করেছো, তুমি দেখছো, তোমাকে স্বাগত জানাই। তোমার জন্য যেগুলো আলোচনা করলাম এগুলো লেখার চেষ্টা করবে এবং পূর্ববর্তী ক্লাসটা একটু দেখার চেষ্টা করবে, তাহলে বোঝা যাবে। আচ্ছা, মনিকা জয়েন করেছো, মনিকাকে স্বাগত জানাচ্ছি। ঐশী রায় জয়েন করেছো, মাসুরা জয়েন করেছো, সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমাদের বোর্ড দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু জানাতে পারো। বোর্ড দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা, লেখা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা একটুখানি জানাও। বোর্ড দেখতে সমস্যা হচ্ছে কিনা দেখো তো, বোর্ড দেখতে সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু জানাও। কেউ কি জানাইছো? বোর্ড দেখতে সমস্যা হচ্ছে তোমাদের, দেখতে বা বুঝতে কোনো লেখা টেখা? তো আমরা আজকে শুরু করব হচ্ছে মুক্তিবেগের রাশিমালা। মুক্তিবেগ খুব গুরুত্বপূর্ণ বিষয়টা, মুক্তিবেগ। বোর্ড দেখতে সমস্যা হচ্ছে কিনা? মুক্তিবেগের রাশিমালাটা আমরা করব। মুক্তিবেগ, আমি এই ছবিটা মুছে দেই। এই যে ছবিটা দেখো, আমরা এখন করব মুক্তিবেগের রাশিমালা। অল ক্লিয়ার স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। প্রিয়ন্তী বলছে, ঐশী বলছে, মাস্টার মনিকা বললো অল ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে। তো আমরা তাহলে শুরু করতে পারি। আমরা যেটা আলোচনা করব সেটা হলো মুক্তিবেগ। তোমরা লিখে নাও মুক্তিবেগ কাকে বলে, শোনো, এসকেপ ভেলোসিটি বলা হয় মুক্তিবেগ। ভালো করে শোনো। তো আমার এই পেনটা আমি যদি ছেড়ে দেই, আমরা ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে এটা ছেড়ে দিলাম, নিশ্চয়ই বস্তুটা নিচের দিকে পড়ে যাবে। এই পেনটা নিচের দিকে পড়বে। কেন পড়বে? অভিকর্ষ বলের কারণে। কেন? অভিকর্ষ বল সবসময় তার কেন্দ্রের দিকে টানে, নিচের দিকে টেনে নিয়ে যায়, তাই না? তাহলে অভিকর্ষ বল কি করবে? যে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে টেনে নিয়ে যায়। এখন কোনো বস্তুকে যদি আমি এমন একটা বেগে নিক্ষেপ করব, যে বেগে নিক্ষেপ করলে ওই অভিকর্ষ বলটা অতিক্রম করে বা বাধাটা অতিক্রম করে মহাশূন্যে চলে যাবে, সেই বেগটাকেই বলা হয় মুক্তিবেগ। আমি আবার বলি, যে বেগে নিক্ষেপ করলে এই অভিকর্ষ বল বা অভিকর্ষ বাধা অতিক্রম করে কোনো বস্তু কোথায় চলে যাবে? মহাশূন্যে চলে যাবে, আর পৃথিবীতে ফিরে আসবে না, সেই বেগটাকেই বলা হয় মুক্তিবেগ। তা আমি বলি, তোমরা লিখে নাও মুক্তিবেগ। দেখো, সর্বাপেক্ষা কম যে বেগে, সর্বাপেক্ষা কম যে বেগে, সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে, কোনো বস্তুকে নিক্ষেপ করলে, কোনো বস্তুকে সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না, 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 পৃথিবীর অভিকর্ষ থেকে মুক্ত হয়ে, পৃথিবীর অভিকর্ষ থেকে মুক্ত হয়ে, পৃথিবীর অভিকর্ষ থেকে মুক্ত হয়ে মহাশূন্যে চলে যেতে পারে, মহাশূন্যে চলে যেতে পারে,
সেই বেগকে সেই বেগকে সেই বেগকে মুক্তি বেগ বলে। সেই বেগকে কি বলা হয়? মুক্তি বেগ বলে, এসকেপ ভেলোসিটি। তাহলে আমি আবার বলি, সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে আমি যদি নিক্ষেপ করি, ওই বস্তু পৃথিবীর অভিকর্ষ বল অতিক্রম করে কোথায় চলে যাবে? মহাশূন্যে চলে যাবে, আর পৃথিবীতে ফিরে আসবে না। সেই বেগটাকেই বলা হয় মুক্তি বেগ। দেখো, একে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি এসকেপ ভেলোসিটি, ভি, একে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভিই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? ভূপৃষ্ঠের মান কত জানো? ভূপৃষ্ঠে বা পৃথিবীর পৃষ্ঠের মান হচ্ছে, তোমরা লিখে নাও, 11.2 কিলোমিটার পার সেকেন্ড বা 7 মাইল পার সেকেন্ড, প্রায় 7 মাইল পার সেকেন্ড প্রায়। পৃথিবীতে মুক্তিবেগ কত বললাম? 11.2 কিলোমিটার পার সেকেন্ড প্রায়, অথবা 7 মাইল পার সেকেন্ড। সেকেন্ডে 11.2 কিলোমিটার বেগে নিক্ষেপ করতে হবে। এই বেগে যদি ছোড়া যায়, তো ওই বস্তু আর পৃথিবীতে ফিরে আসবে না, সে অভিকর্ষ বল অতিক্রম করে মহাশূন্যে চলে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছো? তো এখন ছবির দিকে খেয়াল করো। এখন আমি ছবির দিকে দেখাই, দেখো, খেয়াল করো। আমি এখন লিখাবো, একটু দেখো, খেয়াল করো। এটা হলো পৃথিবী, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পৃথিবী। এর ব্যাসার্ধ হচ্ছে আর, ভর হচ্ছে কত? এম। এটা হলো পৃথিবী, যার ব্যাসার্ধ কত? আর, ভর হলো এম। ঠিক আছে? তো পৃথিবীর কেন্দ্র হতে, দেখো, পৃথিবীর কেন্দ্র হতে আর দূরে, পৃথিবীর কেন্দ্র থেকে ছোট আর দূরে এম ভরের একটা বস্তু আছে। মনে একটা উপগ্রহ হতে পারে, আমার পেনটা হতে পারে, একটা ডাস্টার হতে পারে, একটা উপগ্রহ হতে পারে, একটা বস্তু হতে পারে। তো এম ভরের একটা বস্তু আছে, মনে করো, ধরলাম এম ভরের একটা বস্তু এখানে আছে, তাই না? তাহলে এই বস্তু এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল, তাহলে বস্তু এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল, তাহলে আমি আবার বলি, পৃথিবীর কেন্দ্র থেকে কত বললাম? পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরে, ছোট হাতের আর দূরে এম ভরের একটা বস্তু আছে। তাহলে ওই এম ভরের বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল, দেখো, এম ভরের বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল, যেটাকে আমরা বলছি অভিকর্ষীয় বল, সেটা কত হবে? F = gmm বাই কত? r²। এম ভরের বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল, সেটা কত হবে? F = gmm বাই কত? r²। নিশ্চয়ই এই বলটা কাজ করবে কোন দিকে? নিচের দিকে। কারণ পৃথিবী প্রত্যেক বস্তু তার কেন্দ্রের দিকে টেনে নিয়ে যায়, প্রত্যেক বস্তুকে কি করে? তার কেন্দ্রের দিকে টেনে নিয়ে যায়। সুতরাং এই বলটা কাজ করবে নিচের দিকে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই এম ভরের বস্তুটাকে, এই অভিকর্ষ বলের বিরুদ্ধে আমি এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যাব, ক্ষুদ্র ডিআর দূরত্বে। অভিকর্ষ বলের বিরুদ্ধে আমি এম ভরের বস্তুটিকে ক্ষুদ্র দূরত্ব এখান থেকে এই জায়গায় নিয়ে যাব, এই ডিআর দূরত্ব এখান থেকে এই জায়গায় নিয়ে যাব। তাহলে দেখো, অভিকর্ষ বলের বিরুদ্ধে এম ভরের বস্তুটিকে, ছোটতে নেব, এম ভরের বস্তুটিকে ক্ষুদ্র ডিআর দূরত্ব সরাতে কৃত কাজ dw = F × dr। নিশ্চয়ই আমরা জানি F × dr কাজ সমান কি? বল ইনটু সরণ। তো যেহেতু অল্প দূরত্ব, এখান থেকে নেব, তাহলে আমার কাজ বেশি করা লাগবে না, অল্প। তাহলে এম ভরের বস্তুটাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে ক্ষুদ্র কত বললাম? dr দূরত্ব সরাতে কৃত কাজ, সেটা কত? F × dr। নিশ্চয়ই বুঝতে পারছো? এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি, এই বস্তুটাকে এই জায়গা না থেকে আমি কি করব? ভূপৃষ্ঠ থেকে নিয়ে যাব। ভূপৃষ্ঠ থেকে আমি কোথায় নিয়ে যাব? অসীমে নিয়ে যাব। তাহলে এখন ওই বস্তুটিকে ভূপৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যেতে, ভূপৃষ্ঠ থেকে কোথায় নিয়ে যাব আমরা? অসীমে নিয়ে যেতে কৃত কাজ। ভূপৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যেতে কৃত কাজ, ভূপৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যেতে কৃত কাজ। অর্থাৎ
আমরা কি করব r ইকুয়াল টু r হতে r ইকুয়াল টু অসীম নিতে কৃত কাজ, তখন নিশ্চয় কাজ বেশি। তাহলে আমরা এই ভূপৃষ্ঠ থেকে বস্তুটা থেকে এই জায়গাতে না নিয়ে নেব, আমি এই জায়গা থেকে ভূপৃষ্ঠ থেকে কোথায় নিয়ে যাব, অসীমে নিয়ে যাব। অসীমে নিয়ে যেতে কৃত কাজ, তখন w হবে ইন্টিগ্রেশন কোন জায়গা থেকে f ইনটু dr, কোন জায়গাতে নেব, আমি নেব ভূপৃষ্ঠ থেকে অসীমে। তাহলে ভূপৃষ্ঠ মানে কি r থেকে অসীমে, ভূপৃষ্ঠ থেকে কোথায় নেব আমরা, r থেকে অসীম, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যাব, যেখানে নিয়ে গেলে অভিকর্ষ বলার কাজ করবে না। ওই জন্য আমরা বলছি যে ভূপৃষ্ঠ থেকে কোথায়, অসীমে। তো আমরা এখানে f এর মানটা বসিয়ে দিতে পারি, এখানে r, এখানে এটা, তো f এর মানটা এই যে gmm বাই r স্কয়ার ইনটু dr, এটা আমরা লিখলাম। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, নিশ্চয়ই বুঝতে পারছো। কি কোনো সমস্যা থাকলে জানাতে পারো, বুঝতে সমস্যা হলে বলতে পারো আমাকে, যদি বুঝতে সমস্যা একটু জানাও। মাসুরা তুমি কি দেখতে পাচ্ছ, মাসুরের কোনো সমস্যা হচ্ছে হলে বলতে পারো। জেরিন, জান্নাত জেরিন, তুমি কি বুঝতে পারছো? তাহলে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় নেব, ভূপৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যাবো ওই বস্তুটাকে, জান্নাতকে ভূপৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যাব, যেখানে নিয়ে গেলে অভিকর্ষ বলার কাজ করবে না। তাহলে কোথা থেকে কোথায় নেব, ভূপৃষ্ঠ থেকে অসীমে। তো দেখো এখানে এই ক্যালকুলাস তোমরা করেছো, আমরা যদি gmm বাইরে নেই, তাহলে এখানে r থেকে অসীম, তাহলে কি থাকে দেখো তো, r টু দি পাওয়ার -2 dr, rটা উপরে নিয়ে গেলাম, rটা উপরে নিয়ে গেলাম। তো এখান থেকে সূত্র তোমরা নিশ্চয়ই জানো, সূত্রটা তোমাদের মনে আছে, gmm সূত্র মনে আছে r টু দি পাওয়ার -2 প্লাস 1 -2 প্লাস 1, ওই যে ক্যালকুলাস সমাকলন অসীম, এখানে r সূত্র ছিল এরকম, x টু দি পাওয়ার n dx হবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এই হচ্ছে সূত্র। n মানে হচ্ছে 2, সরি -2, n মানে হলো -2, তাহলে n প্লাস 1 বাই n প্লাস 1, তাই না? তো আমরা তাহলে আমরা কি বললাম, ভূপৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যেতে কৃত কাজ। তো দেখো কত হয়, এখন আমরা যদি এই লিমিটটা বসাই, এখানে দেখো তো কাজ করি কি হয়, দেখো gmm, তারপর কি হয় r টু দি পাওয়ার -1, নিচে -1, এখানে অসীম, এখানে হলো আর এই মাইনাসটা বাইরে নিয়ে আসি, -gmm, তাহলে কত হবে, r টু দি পাওয়ার 1 বাই করে দেই, 1 বাই r, এখানে হবে অসীম, এখানে হবে r, এই যে, তাই না? তো তারপরে কি হলো দেখো -gmm, তাহলে নিয়ম হলো তুমি নিশ্চয়ই জানো, লিমিট বসাতে হয়, এর পরিবর্তে আপার লিমিট বিয়োগ এর পরিবর্তে লোয়ার লিমিট, তোমাদের নিশ্চয়ই মনে আছে, এর পরিবর্তে আপার লিমিট বিয়োগ এর পরিবর্তে লোয়ার লিমিট, তাহলে কি হবে 1 বাই অসীম -1 বাই r, 1 বাই অসীম -1 বাই r। অনেক মাসুরা জানাচ্ছে কোনো প্রবলেম না, নো প্রবলেম দি বললো, অল প্রবলেম, নো প্রবলেম স্যার, ঠিক আছে। তো দেখো এরপর আমরা কাজ করি, দেখো কত হয়, তো এখানে বসালে কত হয় দেখো তো, -gmm, এই 1 বাই অসীম মানে 0, -1 বাই r, এই কাটাকাটি করলে মাইনাসের প্লাস হয়ে গেল, হবে gmm বাই r। তাহলে আমরা কি বুঝলাম, দেখে নাও। তাহলে আমরা বলছি কি, যে ওই m ভরের বস্তুটিকে মনে করো আমার পেনটাকে ভূপৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যেতে, ভূপৃষ্ঠ থেকে কোথায় নিয়ে যাবো আমরা, অসীমে নিয়ে যেতে কৃত কাজ, সেটা আমরা বের করলাম, এই যে কৃত কাজ w = gmm বাই r। তাহলে ওই m ভরের বস্তুটিকে ভূপৃষ্ঠ থেকে কোথায় নিয়ে যাবো আমরা, অসীমে নিয়ে যেতে কৃত কাজ, সেটা আমরা কত পেলাম, gmm বাই r, এটা পেলাম। এখন যে এই কাজ করার জন্য, এই যে কাজ মনে করো, এই কাজ করার জন্য তো ওই বস্তুর একটা শক্তি দরকার, ওই m ভরের বস্তুর একটা শক্তি দরকার, সেই শক্তি যদি সে অর্জন করে তাহলে এই পরিমাণ কাজ সে করতে পারবে। তাহলে লেখো m ভরের বস্তুটি এই পরিমাণ কাজ সম্পন্ন করে, m ভরের বস্তুটি এই পরিমাণ কাজ সম্পন্ন করে
সম্পন্ন করে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে হলে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে হলে নিক্ষেপণের মুহূর্তে ওই বস্তুটির এই পরিমাণ গতিশক্তি থাকতে হবে। নিক্ষেপণের মুহূর্তে ওই বস্তুটির এই পরিমাণ গতিশক্তি থাকতে হবে। দেখো গতিশক্তি E কে ইকুয়াল টু হাফ mve স্কয়ার, এটা কিন্তু ছোট হাতের m, হাফ mve স্কয়ার, এই সে মুক্তিবেগ v। তাহলে আমি যদি বস্তুটি যদি এই গতিশক্তি অর্জন করে তাহলে এই পরিমাণ কাজ সে করতে পারবে। ওই নিক্ষেপণের মুহূর্তে বস্তুটি যদি এই গতিশক্তি অর্জন করে তাহলে এই পরিমাণ কাজ করতে পারবে। এই পরিমাণ গতিশক্তি অর্জন করলে বস্তুটি কি হবে, এই পরিমাণ কাজ করতে পারবে। তাহলে আমি এইটার সময় এটা বলতে পারি, অতএব দেখো W ইকুয়াল টু তাহলে আমরা কি বলতে পারি, E কে ইকুয়াল টু W। তো মান বসিয়ে দাও, E কে মান হচ্ছে কত, হাফ mv স্কয়ার ইকুয়াল টু কত, gmm/r। ঠিক আছে না? কি বুঝতে সমস্যা হচ্ছে? জান্নাত জেরিন তুমি কি বুঝতে পারছো? কোনো সমস্যা জান্নাত জেরিন? বুঝতে সমস্যা হচ্ছে কিনা জানাও। আফরোজা আরাফাত জয়েন করেছো, তোমাকে স্বাগত জানাচ্ছি এত দেরিতে। তো দেখো আমরা এই দুই পাশে কি করতে পারি, m বাদ দিতে পারি। এই m বাদ দিয়ে দিলাম, তাহলে কি হয় দেখো তো, v স্কয়ার ইকুয়াল টু কত, 2gm/r। এই হলো gm/r। এরপর আমরা কি করতে পারি, দেখো কি করতে পারি, তা আমরা বলতে পারি v ইকুয়াল রুট ওভার 2gm/r। এই হয়ে গেল। আর একটা কাজ করতে পারি, 2gm/r স্কয়ার, উপর নিচে r দ্বারা গুণ করলাম, r দ্বারা উপর নিচে আমরা কি করলাম, r দ্বারা গুণ করলাম, সমান সমান দেখো রুট ওভার এইটুকু সময় একটা জিনিস লিখতে পারি 2gr। কি লিখতে পারি বলো, 2gr। এই gm/r স্কয়ার সমান g লেখা যায়, যা তুমি আগে করেছো। এই যে g ইকুয়াল টু gm/r স্কয়ার তোমরা পড়েছো না? তো gm/r স্কয়ার মানে g লিখতে পারি, ওই যে আমরা g লিখলাম। ঠিক আছে? তো এখন যদি আমরা এই মানগুলো বসিয়ে দেই, কি হয় দেখো তো, এই মানগুলো যদি আমি বসিয়ে দেই তাহলে কি হবে দেখো, 2 g এর মান হচ্ছে 9.8, r এর মান হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে কত, 6.4 গুণ 10⁶, তাই না, মিটার। বসালে যেটা হবে সেটা হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড প্রায়। ঠিক আছে, 11.2 কিলোমিটার পার সেকেন্ড প্রায়, 11.2 কিলোমিটার পার সেকেন্ড প্রায়। এটাই হলো পৃথিবীতে কোনো বস্তুর মুক্তিবেগ। তাহলে পৃথিবী থেকে এই বেগে যদি ছোঁয়া যায়, ওই বস্তু কখন আর পৃথিবীতে ফিরে আসবে না। তাহলে পৃথিবীতে মুক্তিবেগ হচ্ছে কত, রুট ওভার 2gr ইকুয়াল হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, তাই তো? এখানে একটা বিষয় আমাদের আসতে একটু খেয়াল করো, এখানে দেখো সেই m ভরের বস্তু কিন্তু আর নেই, আছে এখানে বা এখানে, এটা তো পৃথিবীর ভর, এই mটা হলো পৃথিবীর ভর। দেখো সেই m ভরের বস্তু, এই m ভরের বস্তু এখানে কিন্তু নাই, আছে এখানে সেই m ভরের বস্তুকে আছে, এটা তো পৃথিবীর ভর, কিন্তু সেই বস্তু কিন্তু নাই। তাহলে আমরা বলতে পারি কিনা যে মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না। এটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু, লিখে রাখো যে মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না।
মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাহলে মুক্তিবেগ কার উপর নির্ভর করে? কার উপর নির্ভর করছে? অভিকর্ষ ত্বরণ এবং ব্যাসার্ধের উপর। ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ এবং ব্যাসার্ধের উপর। মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না, অর্থাৎ বড় বস্তু হোক বা ছোট বস্তু হোক, বড় বস্তু হোক অথবা ছোট বস্তু হোক, যে কোনো বস্তু হোক না কেন, তার ভরের উপর নির্ভর করবে না। মুক্তিবেগটা ডিপেন্ড করবে কার কার উপরে? অভিকর্ষ ত্বরণ এবং ওই গ্রহে বা ওই উপগ্রহের ব্যাসার্ধের উপরে, ব্যাসার্ধের উপরে বা পৃথিবীর ব্যাসার্ধের উপরে। এটা হচ্ছে পৃথিবীতে মুক্তিবেগ। তো পৃথিবীতে জি এবং কি আর উপর নির্ভর করবে। এখন আমি যদি বলি চাঁদে মুক্তিবেগ কত হবে, তো চাঁদে নিশ্চয়ই আমরা জানি চাঁদের জির মান কম, আর এর মান কম, তাহলে মুক্তিবেগ কম হবে, তাই না? আবার যদি বলি মঙ্গলে মুক্তিবেগ কত হবে, তো মঙ্গলের জির মান আলাদা, আর এর মান আলাদা, তাহলে মুক্তিবেগ আলাদা হবে, তাই না? তাহলে পৃথিবীতে যা হবে চাঁদে মুক্তিবেগ কিন্তু তা হবে না, মঙ্গলে মুক্তিবেগ কিন্তু তা হবে না। কারণ মঙ্গলের জির মান আলাদা, আর এর মান আলাদা, চাঁদের জির মান আলাদা, আর এর মান আলাদা, সুতরাং মুক্তিবেগ ভিন্ন হবে, তাই তো? তাহলে বস্তু ছোট হোক বা বড় হোক এর উপর নির্ভর করে না। মুক্তিবেগ কার কার উপর নির্ভর করে? আর এবং জির উপরে। নিশ্চয়ই এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আর পৃথিবীতে মুক্তিবেগ কত? পৃথিবীতে মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এই বেগে যদি কোনো বস্তুকে ছোড়া যায় তাহলে সেই বস্তু ওই অভিকর্ষ ক্ষেত্র অতিক্রম করে কি হবে? মহাশূন্যে চলে যাবে, আর পৃথিবীতে ফিরে আসবে না। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো? একটু লিখে নাও তাড়াতাড়ি। নিশ্চয় তোমরা বুঝতে পারলে। এখন আমরা যে কাজটা করব, আর একটু কাজ আছে আমাদের। লেখো দেখো, মুক্তিবেগের সাথে আমরা এটা মুছে দিই তাহলে। মুক্তিবেগের সাথে কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ বেগের একটা সম্পর্ক আমরা বের করব। মুক্তিবেগের সাথে, লেখো, মুক্তিবেগের সাথে কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ বেগের সম্পর্ক। লেখো, মুক্তিবেগের সাথে কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ বেগের সম্পর্ক। মুক্তিবেগের সাথে কি বললাম? কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ বেগের সম্পর্ক। ঠিক আছে? তো আমরা একটু আজকে প্রথমেই বললাম যে লেখো তোমরা যে একটি কৃত্রিম উপগ্রহের আবর্তন বেগ, একটু আমি আগেই দেখিয়েছিলাম, সেটা মনে আছে কিনা? এটা হচ্ছে উপগ্রহ, পৃথিবীর ব্যাসার্ধ আর, এখানে সেই উপগ্রহটা আছে এই উচ্চতায়, তাই না? এই উচ্চতায় আছে, তাহলে এর আবর্তন বেগ যেটা হবে সেটা আমরা জানি, v √r কত? gm/r+h। লেখো, কৃত্রিম উপগ্রহের আবর্তন বেগ v gm/r+h। লেখো, কৃত্রিম উপগ্রহের আবর্তন বেগ v gm/কত? r+h। ঠিক আছে? gm বাই কত বললাম? r+h। এখন দেখো, খেয়াল করো, gm বাই কত হলো? r+h। এখন আমরা যেটা বলবো যে এই উপগ্রহটা, এই কৃত্রিম উপগ্রহটা যদি এই জায়গায় না থেকে একেবারে পৃথিবীর কাছাকাছি থাকে, উপগ্রহটা এই উচ্চতায় না থেকে যদি একেবারে পৃথিবীর কাছাকাছি থাকে, তখন আমরা এইচটাকে বাদ দিতে পারি। কি করতে পারি? এইচটাকে আমরা বাদ দিতে পারি। তো তোমরা লিখতে পারো যে এইচ এর তুলনায় আর যদি অনেক বড় হয়, তাহলে আমরা কি করতে পারি? এইচটাকে উপেক্ষণীয় করতে পারি, এইচটা বাদ দিতে পারি। অর্থাৎ আমরা তাহলে কি বলবো? যে আর ভেরি ভেরি গ্রেটার দ্যান যদি এইচ হয়, আরটা যদি অনেক বড়, এইচটা অনেক ছোট হয়, অর্থাৎ পৃথিবীর একেবারে কাছাকাছি, তখন আমরা এটা বাদ দিতে পারি। তাহলে বাদ দিলে কি হয় দেখো তো? বাদ দিলে v √r gm/ কত হবে? r হবে শুধু। এইচ যদি বাদ দেই তাহলে কি হবে? gm/r। নিশ্চয়ই বুঝতে পারছো? এখন দেখো, আমরা এখানে একটা কাজ করব, সেটা হলো gm/r এখানে r² লেখা যায়, উপর নিচে r দ্বারা গুণ করলাম। তো এখান থেকে আমরা কাজ করি, সেটা কি দেখো কি লেখা যায়? এই gm/r² সমান আমরা জানি g, তার √r কত? gr √r gm/r সমান হচ্ছে gm/r² মানে কত? g আর r। এটা নাম্বার 1, এটা নাম্বার 1।
তাহলে আমরা কত পেলাম ভি ইকুয়াল টু, আমরা যদি সুন্দর করে লিখি নিশ্চয়ই বুঝতে পারছো জি এম বাই আর স্কয়ার মানে জি, তাহলে রুট ওভার কত জি আর হলো। আমরা একটু ভালো করে লিখি তাহলে কি হবে এখানে, তাহলে হবে ভি ইকুয়াল টু রুট ওভার কত জি আর, এটা নাম্বার 1 আমরা দিলাম। এখন দেখো এবার দেখো আবার আমরা জানি, এবার দেখো আবার আমরা জানি মুক্তিবেগ ভি ইকুয়াল টু রুট ওভার 2gr, আজকে করেছি নিশ্চয়ই মনে আছে, এটা নাম্বার 2। এটা হচ্ছে উপগ্রহের আবর্তন বেগ, এই ভিটা হচ্ছে উপগ্রহের আবর্তন বেগ, আর এটা হচ্ছে মুক্তি বেগ, তাই না? ভালো করে খেয়াল করো, ভি আর ভির মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো তো? আলাপাত বুঝতে পারছো? ভি আর ভির মধ্যে সম্পর্ক, এই ভিটা হচ্ছে কি উপগ্রহের আবর্তন বেগ, এই যে উপগ্রহটা ঘুরছে তার আবর্তন বেগ হচ্ছে ভি, আর এই ভিতে হচ্ছে মুক্তি বেগ, যে বেগে নিক্ষেপ করলে ওই বস্তু আর পৃথিবীতে ফিরে আসবে না, তাই না? নিশ্চয় বুঝতে পারছো মনিকা, বিষয়টা ক্লিয়ার হয়েছে? এই ভিটা কি বড়, এই ভিটা হলো কি উপগ্রহের আবর্তন বেগ, আর এই ভিটা কি মুক্তি বেগ, এই ভিটা হলো মুক্তি বেগ। তো ভাগ করো 1/2 হতে পাই, ভাগ করো 1/2 হতে পাই, তাহলে কি হয়, আমি যদি ভাগ করি তাহলে কি হবে দেখো তো, হবে ভি বাই ভি ইকুয়াল টু কত হবে রুট ওভার জি আর বাই রুট ওভার 2gr। তো এই জি জি কেটে যাচ্ছে, থাকবে 1 বাই কত √2, 1 বাই √2। তো এখানে আমি যদি বসালে কত হয় দেখো তো, ভাগ করে দিলে, আমরা ভাগ করলে তাহলে ভি ইকুয়াল টু হবে 1 বাই √2 গুণ কত ভি, তো 1 বাই √2, ভির মান তো আমরা জানি, মনে আছে নিশ্চয়ই, এই ভির মান কত 11.2, তাই না? এখানে ভাগ করলে 1 বাই √2 এত করলে হবে 1 বাই 2 মানে 0.707, আর ওইটা তাহলে যেটা করলে হবে ওইটা হবে 7.92 কিলোমিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে কি সেই উপগ্রহের আবর্তন বেগ, এইটাই হলো উপগ্রহের আবর্তন বেগ, এই যে উপগ্রহ ঘুরছে সেই উপগ্রহের আবর্তন বেগ, এইভাবে সে ঘুরছে, এর হলো উপগ্রহের আবর্তন বেগ, সেটা কত 7.92 কিলোমিটার পার সেকেন্ড, এটা হলো উপগ্রহের আবর্তন বেগ। নো প্রবলেম, অল ক্লিয়ার? কি মনিকা বুঝতে সমস্যা হচ্ছে? মনিকা তুমি কি বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে কি উপগ্রহের, এই যে উপগ্রহটা ঘুরছে তার আবর্তন বেগ হচ্ছে 7.92 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? এইবার দেখো কিছু গুরুত্বপূর্ণ আমাদের বিষয় জানার জন্য, দেখো বিশেষ ক্ষেত্র সেটা একটু জানবো আমরা, বিশেষ ক্ষেত্র। তাহলে আমরা দুটো জিনিসের কথা বলেছি, একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে ভিই, এটা হচ্ছে মুক্তি বেগ, আর এটা হচ্ছে উপগ্রহের আবর্তন বেগ, তাই না? এটা হলো মুক্তি বেগ আর এটা হচ্ছে উপগ্রহের আবর্তন বেগ। এখন দেখো আমরা একটা জিনিস এখন আমরা আলোচনা করব, দেখো বিশেষ ক্ষেত্র দিয়ে 1 নাম্বার লেখো, আমি একটু সংক্ষেপে লিখি, বিশেষ ক্ষেত্র দিয়ে 1 নাম্বার লেখো। 1 নাম্বার হচ্ছে যে কোন বস্তুর বেগ যদি বা উৎক্ষেপণ বেগ যদি এর থেকে কম হয়, কোন বস্তুর উৎক্ষেপণ বেগ যদি কত বললাম ভি অপেক্ষা কম হয়, ভি মানে কত বুঝতে পেরেছো 7.92 কিলোমিটার পার সেকেন্ড, এর থেকে যদি কম হয়, দেখো কোন বস্তুর উৎক্ষেপণ বেগ কত বললাম 7.92 কিলোমিটার পার সেকেন্ড অপেক্ষা কম হয়, তবে বস্তুটি উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে, তবে এই বস্তুটা কি হবে উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং পৃথিবীতে ফিরে চলে আসবে, উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং একসময় কি পৃথিবীতে ফিরে চলে আসবে। তাহলে আমি আবার বললাম উৎক্ষেপণ বেগ যদি এর থেকে কম হয়, 7.92 কিলোমিটার পার সেকেন্ড অপেক্ষা যদি কম হয়, তাহলে সে উপবৃত্তাকার পথে ঘুরবে এবং একসময় আস্তে আস্তে কি পৃথিবীতে ফিরে আসবে।
নিশ্চয়ই ক্লিয়ার? আচ্ছা, এবার 2 নাম্বারটা দেখো। 2 নাম্বার হচ্ছে যে উৎক্ষেপণ বেগ যদি এত হয়, আগে বললাম এর থেকে কম, এবার বলছি যে উৎক্ষেপণ বেগ যদি 7.92 কিলোমিটার পার সেকেন্ড হয়, এত যদি হয় তাহলে কি হবে? দেখো, উৎক্ষেপণ বেগ যদি 7.92 কিলোমিটার পার সেকেন্ড হয়, তবে বস্তুটি বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে, বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। উপগ্রহে পরিণত হবে। তাহলে আমি আবার বলি যে উৎক্ষেপণ বেগ যদি কত বললাম, v = 7.92 কিলোমিটার পার সেকেন্ড হয়, এত যদি হয়, তাহলে সে কি করবে? পৃথিবীকে সে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে এবং চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। নিশ্চয়ই বুঝতে পারছো? এটা গেল 2 নাম্বার। এবার দেখো 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কি, দেখো 3 নাম্বার, উৎক্ষেপণ বেগ যদি এর থেকে বেশি, উৎক্ষেপণ বেগ যদি 7.92 থেকে বেশি, এর থেকে বেশি, কিন্তু মুক্তি বেগের চেয়ে কম। দেখো, উৎক্ষেপণ বেগ যদি v অপেক্ষা বেশি, কিন্তু কি বলছি, মুক্তি বেগের চেয়ে কম হয়। v অপেক্ষা বেশি কিন্তু বললাম মুক্তি বেগের চেয়ে কম হয়, তাহলে তবে পৃথিবীকে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এটা হলো 3 নাম্বার। আচ্ছা, এরপর আমরা আসি 4 নাম্বার। আমরা যদি 3 নাম্বার বললাম কি, যে কোন বস্তুর বেগ যদি এর থেকে বেশি হবে, ভির থেকে বেশি কিন্তু মুক্তি বেগের চেয়ে কম, তাই না? তখন সে পৃথিবীকে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এটা আমরা বুঝলাম। এইবার যদি বলি যে মুক্তি বেগের যদি সমান হয়, অর্থাৎ v যদি v হয়, দেখো উৎক্ষেপণ বেগ যদি মুক্তি বেগের সমান হয়, v খেয়াল করছো, এটা উপগ্রহের বেগ, এটা হচ্ছে মুক্তি বেগ, দুটো যদি সমান হয়, উৎক্ষেপণ বেগ যদি মুক্তি বেগের সমান হয়, তাহলে বস্তুটি পরাবৃত্ত পথে, মানে প্যারাবোলা আর কি, পরাবৃত্ত পথে পৃথিবীকে পৃষ্ঠ ছেড়ে যাবে এবং পৃথিবীর অতিক্রম করে বাইরে চলে যাবে। তাহলে বললাম যে উৎক্ষেপণ বেগ যদি মুক্তি বেগের সমান হয়, তাহলে বস্তুটি পরাবৃত্ত পথে পৃথিবী ছেড়ে যাবে বা পৃথিবী ছেড়ে মহাশূন্যে চলে যাবে। নিশ্চয় বুঝতে পেরেছো? তাহলে পরাবৃত্ত পথে সে পৃথিবী ছেড়ে চলে যাবে বা মহাশূন্যে চলে যাবে, একটা। আর এরপর আমরা 5 নাম্বার আসি, যে v যদি আমি বলি v, উৎক্ষেপণ বেগ যদি মুক্তি বেগের চেয়ে বেশি হয়, উৎক্ষেপণ বেগ যদি কি বললাম, মুক্তি বেগের চেয়ে বেশি হয়, অর্থাৎ উপগ্রহের আবর্তন বেগ যদি মুক্তি বেগের চেয়ে বেশি হয়, উপগ্রহের আবর্তন বেগ যদি কি বললাম মুক্তি বেগের চেয়ে বেশি হয়, তাহলে কি হবে? তাহলে উৎক্ষেপণ বেগ যদি মুক্তি বেগের চেয়ে বেশি হয়, তাহলে বস্তুটি অধিবৃত্ত পথে, হাই প্যারাবোলা, বস্তুটি অধিবৃত্ত পথে বা হাই প্যারাবোলা, বস্তুটি অধিবৃত্ত পথে পৃথিবী পৃষ্ঠ ছেড়ে যাবে,
আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না, আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না, আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না। তাহলে দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে কি মুক্তিবেগের সমান হতে হবে, অথবা মুক্তিবেগের চেয়ে যদি বেশি বেগে আমি যদি ছুড়ে দেই বা নিক্ষেপ করি, তাহলে ওই বস্তু আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না। নিশ্চিত তোমরা ক্লিয়ার হয়েছো? তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটা হচ্ছে যে একটা কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ বেগ, এই যে কৃত্রিম উপগ্রহ, এই কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ বেগ সেটা হচ্ছে ভি, আর ভিটা হলো মুক্তিবেগ। কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ বেগ আর ভিটা হলো মুক্তিবেগ, এর মধ্যে একটা সম্পর্ক আমরা স্থাপন করলাম। আমরা যে 5টা পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখলাম লাস্টের ক্ষেত্রে যে দিয়ে বললাম যে উৎক্ষেপণ বেগ যদি মুক্তিবেগের চেয়ে বেশি হয়, উৎক্ষেপণ বেগ যদি মুক্তিবেগের চেয়ে বেশি হয়, তাহলে ওই বস্তু পৃথিবীতে অধিবৃত্ত পথে পৃথিবী ছেড়ে চলে যাবে বা হাইপারাবোলা, তখন আর পৃথিবীতে ফিরে আসবে না। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, একটা আলোচনা করলাম মুক্তিবেগ কাকে বলে, বললাম যে বেগে ছুড়ে দিলে, পৃথিবী পৃষ্ঠ থেকে যে বেগে ছুড়লে ওই বস্তু আর কখনো পৃথিবীতে ফিরে আসে না, সেই বেগটাকে বলা হয় মুক্তিবেগ। আমরা দেখলাম পৃথিবীতে মুক্তিবেগ হচ্ছে কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে পৃথিবীতে মুক্তিবেগ। তারপরে বললাম আমরা মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না, তাই বললাম না যে মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না, বস্তু ছোট হোক বা বড় হোক মুক্তিবেগ কিন্তু একই হবে, তাই না? হালকা হোক বা ভারী হোক মুক্তিবেগ কিন্তু একই হবে। আমরা বললাম মুক্তিবেগ কার উপর নির্ভর করে, অভিকর্ষ ত্বরণ এবং ব্যাসার্ধের উপরে। যেমন বললাম চাঁদে মুক্তিবেগ একরকম হবে, মঙ্গলে মুক্তিবেগ আর এক রকম হবে, পৃথিবীতে মুক্তিবেগ আর এক রকম হবে, তাই তো? তাহলে মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না। তারপর আমরা দেখলাম যে মুক্তিবেগের সঙ্গে একটা কৃত্রিম উপগ্রহের আবর্তন বেগ, তার যে সম্পর্ক, এবং সেখানে কিছু পয়েন্ট আমরা আলোচনা করলাম। নিশ্চিত এগুলো বুঝেছো, বোঝার চেষ্টা করেছো? তোমরা এগুলো বাসায় পড়বে, এগুলো বাসায় ভালো করে পড়বে। আমি সবাইকে আহ্বান জানাবো, গত ক্লাসে আমরা যেগুলো আলোচনা করেছি, গত ক্লাস এবং আজকে, এইটা কিন্তু মেন ক্লাস। এখানে এই অধ্যায়ে তেমন আর কিছু নেই তেমন। তো আমরা নেক্সট ক্লাসে, তো আমি আবার বলি, আমি গত ক্লাসে যে বিষয়টি আলোচনা করেছিলাম কৃত্রিম উপগ্রহ, আর আজকে আলোচনা করলাম মুক্তিবেগ, এই দুটো বিষয় তোমরা একটু ভালো করে পড়বে, এই দুটো বিষয় তোমরা ভালো করে দেখে রাখবে। আমি আগামী ক্লাসে এই দুটো টপিক্সের উপরে সাধারণত যেগুলো সৃজনশীল আসে সেই বিষয়গুলো আলোচনা করব, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি নেক্সট ক্লাসে তোমাদের যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি, যে মুক্তিবেগ এবং উপগ্রহের আবর্তন বেগ কখন ভূস্থির হবে, কখন হবে না, এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী ক্লাসে এই দুটো বিষয়ের উপরে সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব। তোমরা আজকের মতো যেভাবে জয়েন করেছো, আগামী ক্লাসে অবশ্যই এইভাবে জয়েন করবে। যারা যুক্ত হয়নি তাদেরকে যুক্ত হতে বলবে, এই আহ্বান জানাই। এবং বাসায় এইগুলো একটু বাসায় পড়তে হবে, বুঝতে হবে, লিখতে হবে, প্রয়োজনে মুখস্থ করে লেখার চেষ্টা করতে হবে। এগুলো মুখস্থ প্রতিপাদন পড়বে না, তো জানতে হবে আমাদেরকে। এগুলো বাসায় একটু বারবার পড়বে, সব বইতেই আছে, এগুলো দেখবা, একটু বাসায় দেখতে হবে আর বোঝার চেষ্টা করতে হবে, না হলে আমি তো বোঝাই দেবো তোমাদের। আর পরবর্তী ক্লাসে আমরা এই দুটো টপিক্সের উপরে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে। তো তোমরা এই করোনার এই বিশেষ পরিস্থিতিতে তোমরা সবাই বাসা বাড়িতে অবস্থান করো। বাসায় যারা মুরব্বী আছে তাদেরকে একটু খেয়াল রাখবে, তাদেরকে সেভাবে সতর্ক করবে, তাদেরকে নিয়মিত হাত ধোয়ার কথা বলতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলতে হবে। তারপরে বাসা বাইরে যাওয়া যাবে না, এই বিষয়গুলো একটু আলোচনা করবে। এই আহ্বান রেখে তোমাদের সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।